আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, গণপরিবহনের 50% যাত্রী। একদিনে সর্বোচ্চ শনাক্ত 5181, আরও 45 মৃত্যু। টিকা পরিকল্পনায় পরিবর্তনের আভাস। বায়তুল মুকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মামলা, ব্রাহ্মণবাড়িয়ায় পরিস্থিতি স্বাভাবিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধির দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় রয়েছে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, পর্যটন বিনোদন কেন্দ্রে সমাগম সীমিত করা অন্যতম। এছাড়াও গণপরিবহনে আসন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও রাত 10টার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ আর মৃত্যু আবার বাড়তে থাকায় আগামী 2 সপ্তাহের জন্য সারা দেশে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেয়া হয়। বাইরেকার যে স্ট্রেনটা একটু আমরা জানি ভয়াবহ এবং এরা খুব 70% দ্রুত ছড়াচ্ছে এবং আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের বৃদ্ধ সদস্য আক্রান্ত হবে এবং তার ঝুঁকি আছে, তার জীবনের ঝুঁকি আছে। তো সেই কথা চিন্তা করে কিন্তু অপ্রয়োজনীয় ঘোরাফেরাটা আমাদেরকে সতর্ক হতে হবে। উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ সীমিত করতে হবে। সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পর্যটন বিনোদন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার 50 ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। বেশি সংক্রমিত এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হওয়া যাবে না। মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। করোনা আক্রান্ত বা লক্ষণ দেখা দিলে আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা 50 ভাগ জনবল দ্বারা পরিচালনার নির্দেশনা এসেছে। সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে করতে হবে। হোটেল রেস্তোরাঁয় 50 ভাগ লোক সমাগম, সশরীরে গণপরীক্ষার ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে মাস্ক এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। 1 সপ্তাহের মধ্যে আইসিইউ সংখ্যা বাড়ানো হবে জানান মন্ত্রী। আইসিইউ বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে প্রায় নতুন করে 40টি আইসিইউ বিভিন্ন হাসপাতালে যোগ হবে এবং নর্থ সিটি কর্পোরেশনেও আমরা একটা বিরাট আইসিইউ সেন্টার যেটা তৈরি ছিল না সেটা আমরা তৈরি করে ফেলছি আগামী 1 সপ্তাহের মধ্যে। এদিকে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন ইস্যুতে জরুরি বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তরও। 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা, তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 এদেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 28,195 জনের নমুনা পরীক্ষায় 5,181 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে। মৃত 45 জনের 44 জনই হাসপাতালে মারা গেছেন। দৈনিক সংক্রমণ হার বেড়ে 18.38%। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকার চালান ঠিকমতো না পেরে টিকা কার্যক্রম নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের আরও একটি রিপোর্টে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, ভিড় বাড়ছে হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ২২৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের রেকর্ড ছাড়িয়েছে। একদিনে শনাক্ত ৫,১৮১। মোট শনাক্ত সংখ্যা ৬,৮৯৫। একদিনে মারা গেছে আরও ৪৫ জন, যা ৭ মাসের সর্বোচ্চ। এর মধ্যে ৪৪ জনই হাসপাতালে। মোট মৃত্যু ৮,৯৪৯। নতুন ২,০৭৭ জন সহ সুস্থ ৫,৩৮,০১৮। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৮.৩৮%, সুস্থতার হার ৮৯.৫৪%, মৃত্যু ১.৪৯%। একদিনে ৬০ ঊর্ধ্ব মারা গেছেন ২৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ২৮ জন। কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১,৩৪৯ ও আইসোলেশনে ৩৬৮ জন। রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন। রোগীদেরকে চিকিৎসা দিতে হবে। মে জুনের আগে কোভ্যাক্সের টিকা পাওয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকা কার্যক্রম নতুনভাবে চিন্তা করতে হবে। যদি আমরা টিকা না পাই তাহলে পরে আপনার স্বাভাবিকভাবে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। বিভিন্ন WHO এর সাথে যোগাযোগ করেছি, ওনারাও আমাদেরকে এখন এই মুহূর্তে টিকা দিতে পারছে না, যেটা ওনারা বলেছিলেন, এবং ওনারা টিকা সেই মে জুনের আগে দিতে পারবেন না, কোভ্যাক্সের টিকা। এদিকে সিডাপে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, করোনার আরও শক্তিশালী ধরন পাওয়া গেছে। সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই মামলাটি করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠন ও ইসলামী রাজনৈতিক দল জুমার পরে বিক্ষোভ ও সহিংসতা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এ সময় মসজিদের উত্তর গেটের সামনে রাস্তার পাশে দুটি মোটরসাইকেলে আগুন দেয় মোদী বিরোধীরা। সংঘর্ষের মধ্যে সাংবাদিক, পুলিশ, সাধারণ নাগরিক সহ অন্তত ৬০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পুলিশ। তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এদিকে রোববারের তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় হেফাজতে ইসলামের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় ভূমি অফিসেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের সদস্যরা। এছাড়া পৌরসভা, জেলা পরিষদ, রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মন্দির। হেফাজতে ইসলামের নেতৃত্বে যে তাণ্ডব, এই শহর ছিল অরক্ষিত এবং এই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন একেবারেই ব্যর্থতার পরিচয় দিছে। পৌরসভার এসেট রেজিস্টার কিংবা আমাদের স্থাবর সম্পত্তি রেজিস্টার, আমাদের ফর্সার ডকুমেন্ট কিছুই নাই, মানে এ টু জেড সম্পূর্ণ পৌরসভা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রেহাই পায়নি ঐতিহ্যবাহী সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনও। অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিতাম, সেগুলো এখানে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্টরা জানালেন, ভয়াবহ হামলার পর প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। তাদের ৭ কর্মদিবসে প্রতিবেদন দিতে হবে। এটা একেবারেই হৃদয় বিদারক। আমাদের একটা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা একাডেমিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে আমরা দেখছি, এবং প্রত্যেকটারই আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এদিকে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য। কেন হামলা হলো, কারা হামলা করলো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি প্রশাসন কেন তারা নিষ্ক্রিয় ছিল, নীরব ভূমিকা পালন করলো, কেন সদর থানা থেকে এই ধরনের মাইকিং হলো, তার একটা ব্যাখ্যা প্রয়োজন।
তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটা দাবি করছে সাধারণ মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। নিশ্চয়ই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পালিত হচ্ছে পবিত্র শবে বরাত, ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় যে বিএনপি জড়িত তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে দলটি সরকার ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। বিএনপি থলের বিড়াল অবশেষে বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত 2-3 দিনের যে তাণ্ডব ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সংগঠিত হয়েছে তাতে বিএনপির উস্কানি দানের তথ্য প্রমাণ পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী হেফাজতে ইসলামের বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকারের অবস্থান কঠোর ছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি। এ সময় নরেন্দ্র মোদীর সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেন মির্জা ফখরুল। যে সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো আদায় করে নিতে পারছে না, এই সরকারকে রেখে আমাদের জনগণের আশাকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। হাজার রাতের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌভাগ্যের রজনীতে আল্লাহর নৈকট্য লাভে ইবাদত বন্দেগী করছেন তারা। পরিবারের মৃতদের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। শবে বরাত বা সৌভাগ্যের রজনী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মহিমান্বিত রজনী। এই রাতে নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কাটাচ্ছেন বিনিদ্র রাত। বলা হয় এই রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়, আর তাই গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে দোয়া করছেন। আমার মায়ের জন্য, তারপরে যারা মনে করেন মারা গেছে সকলের জন্য ও দেশের জন্য দোয়া করলাম। করোনাকালীন সময়ে আজকের এই রাত্রিতে আমাদের কামনা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মুসলিম উম্মাহ থেকে এবং এই বাংলাদেশ থেকে তথা পৃথিবী থেকে করোনাকে আল্লাহ যাতে নির্মূল করে দেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায়, জিকির আজকার, দান খয়রাতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত। 14ই শাবানের রাত যখন তোমাদের কাছে আসে, তোমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করবে, পুরা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আর পরদিন দিনের বেলায় তোমরা সওম পালন করবে। রাতটির মাহাত্ম্য যেন শুধু আনুষ্ঠানিকতায় না হয় সেদিকে লক্ষ্য রাখার উপরও জোর দেন তারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আয়োজন বইমেলা প্রতিদিন। বারোতম দিনে সেও জমে ওঠেনি অমর 21 গ্রন্থমেলা। অনেকটাই ক্রেতার শূন্য মেলা প্রাঙ্গণ, বেচা বিক্রি না থাকায় হতাশ প্রকাশকরা। তবে আগামী দিনগুলোতে দর্শনার্থী ক্রেতা বাড়বে বলে আশা করছেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। একে একে 12টি দিন পার করল ওমর 21 গ্রন্থমেলা। এই দিনে মেলার প্রায় প্রতিটি স্টলই ছিল ক্রেতাশূন্য। অনেক প্রকাশকই বিক্রি করতে পারেননি কোনো বই। এভাবে চলতে থাকলে আর্থিক ক্ষতির আশঙ্কা তাদের। আজকে সারাদিনে কোনো ক্রেতাই আসেননি, ইভেন গত 2 দিন ধরে কোনো ক্রেতা আসছেন না। আমাদের আজকে বউনিও হয়নি। মেলাতে তেমন কোনো ভিড় নেই, বিক্রি নেই। এটা আসলে বইমেলার সাথে যায় না। ক্রেতা কম, দেখে বেশি, ঘুরে বেশি, সেলফি করে বেশি। প্রত্যাশা তো সবসময় রাখি যে টার্গেট অবশ্যই ফুলফিল হবে,
এখন হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সেটা নির্ভর করবে যে আসলে কী হবে আমাদের। তবে যে কজন পাঠক এসেছেন তারা সংগ্রহ করেছেন পছন্দের বই। বই তো কাগজের পৃষ্ঠা ছাপা দিলেই আর বই হয় না, বইয়ের মতো লেখা যেটা থাকে যেটা নাকি আজকে প্রকাশ করলেও আগামী 10 বছর পর্যন্ত বই হিসেবেই মানুষ চিন্তা করবে, বা আরও পরে চিন্তা করবে যে এটা একটা বই। বাংলা একাডেমিতে আপনার বইয়ের যে হালনাগাদ প্রতিদিন জমায়ের আপডেট নাই। 12তম দিনে নতুন বই এসেছে 108টি। সব মিলিয়ে এবারের মেলায় এখন পর্যন্ত বই এসেছে 1489টি। আজকে আমার কাব্যগ্রন্থ মুজিব বর্ষের কবিতা মোড়ক উন্মোচিত হলো। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন যা থাকবে। মিয়ানমারের বিমান হামলায় থাই সীমান্তে 3000 প্রাচীন সশস্ত্র গ্রুপগুলো সহায়তা চাইল বিক্ষোভকারীরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। বাংলাদেশের স্বাধীন হওয়ার ইতিহাস বিশ্বের কাছে এক ঐতিহাসিক দৃষ্টান্ত বলেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। শারজাহে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সমিতির অনুষ্ঠানে তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ বাশারার। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, পরিবহনে 50% যাত্রী। একদিনে সর্বোচ্চ শনাক্ত 5181, আরও 45 মৃত্যু, টিকা পরিকল্পনায় পরিবর্তনের আভাস। বাইতুল মুকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মামলা, ব্রাহ্মণবাড়িয়ায় পরিস্থিতি স্বাভাবিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।